আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যারা ক্রিকেটটাকে ভিতর থেকে ধারণ করে, বাংলাদেশের ক্রিকেটটাকে অন্তর থেকে ধারণ করে, তারা কিভাবে ভালো থাকবেন? কারণ বাংলাদেশ যদি বিসমিল্লাতেই এরকম হয়, এরকম একটা হার হয়, বাংলাদেশের ব্যাটিং লাইন আপের এই অবস্থা হয়, তাহলে কীভাবেই বা ভালো থাকবে? এই বাস্তবতাটা তো আমাদেরকে মেনে নিতেই হবে। কারণ আমরা এমন একটা দলের প্রতি এমন আকাশচুম্বী প্রত্যাশা করে ফেলি, আমাদের স্বপ্নের যে সীমানাটা থাকে ওইটার বাইরে গিয়ে আমরা স্বপ্ন দেখে ফেলি। ওটাই হচ্ছে আমাদের অপরাধ। আশা করাটাই আমাদের অপরাধ। কারণ আশা করার মতো যেরকম ব্যক্তি বা যেরকম একটা টিম দরকার, যেই টিমের যে লোকগুলো দরকার, ওইগুলো আসলে আমাদের নেই। ওইটা আমরা বারবারই ভুলে যাই যে এদের উপরে ওইরকমটা আশা করা উচিত নয়। আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি তো চাচ্ছি না, একটা সন্তুষ্টজনক, একটা সম্মানজনক পারফরমেন্স তো তোরা করবি। এটাও আমরা আপনাদের কাছ থেকে পাই না। আপনাদের পিছনে এত এত ইনভেস্ট করে হয় যে আপনারা বাংলাদেশকে ব্র্যান্ডিং করেন, বাংলাদেশের সম্মান মর্যাদা উঁচুতে তোলেন কে? বা বাংলাদেশের মতো একটা দেশ থেকে এরকম একটা টিম যখন গিয়ে খেলে, তখন এরকম একটা লজ্জাজনক হার, সম্মানজনক একটা রান করতে পারে না এরকম একটা বৈশ্বিক বড় টুর্নামেন্টে, তখন তো এটা একটা লজ্জারই কারণ হয়। সেটা তো ইন্ডিভিজুয়ালি আপনাদের কোনো প্লেয়ারদের হয় না, হয় আসলে মূলত দেশের। ওইখানে নামটা ওঠে বাংলাদেশ। দুষ্ট গুরু থেকে শূন্য গোয়াল ভালো। আপনারা যদি এরকমই খেলতে থাকেন, এরকমই পারফরমেন্স করতে থাকেন, ব্যাটারদেরকে বলছি, তাহলে ভাই আপনারা এই খেলা উইথড্র করে আপনারা বাংলাদেশে চলে আসেন। এ থেকে ভাই অন্তত বাংলাদেশ লজ্জা থেকে বাঁচবে। যে আমি যদি প্রথমেই ব্যাটিংটা থেকে শুরু করি, তাহলে ব্যাটিংয়ের কথা আর কী বলবো? ব্যাটিংয়ের এইরকম বিপর্যয়, এরকম লজ্জা এত বড় একটা টুর্নামেন্টে, এটা আসলে মোটেও মানানসই নয়, মানার মতো নয়। 35 রানে 5 উইকেট পড়ে যায়। ওইখানে তো 6 উইকেটই পড়তে যাচ্ছিল। যদি রোহিত শর্মা জাকের আলীর ক্যাচটা মিস না করতো, তাহলে ওইখানে 6 উইকেটই হয়ে যেত। আর যদি রোহিত শর্মা ওই উইকেটটা নিয়ে নিত, ক্যাচটা নিয়ে নিত, তাহলে বাংলাদেশের 100 রানও হতো কি না সেটাও এখন প্রশ্নবিদ্ধ। আর একটা সময় তো মনেই হচ্ছিল যে বাংলাদেশ বোধ হয় তাদের উদ্বোধনী ম্যাচটাতেই 100 রানের ভিতরেই অল আউট হয়ে যাবে। আর হওয়ারই তো কথা ছিল। আজকে যে দুইজন ব্যাটার রান করেছে, জাকের আলী এবং তাওহিদ হৃদয়, তারাও যদি রানটা না করতে পারতো, কারণ আপনার প্রথম দিকে আমাদের ওপেনিং যাদের উপর ভরসা করা হয়, ওরাই যদি শূন্যতে ফেরত আসে, যেখানে যে কোনো একটা দলের মূল ভরসার জায়গায় হচ্ছে উপরের ওপেনিং ব্যাটাররা। ওপেনিং ব্যাটাররাই যা করার করে। দুই একটা দিন ফ্লপ হতে পারে, ওটা হচ্ছে ভিন্ন কথা, কিন্তু আপনারা সব সময়ই ফ্লপ করবেন। তাও এমন ফ্লপ তো ফ্লপ না 20 না 25 না 30 না, একবারে 0 মেরে আসলেন। এই ম্যাচটাতে 5টা ব্যাটিং 0 মেরেছে। মুস্তাফিজ আর তানজিম 0 মেরে আউট হয়েছে, ওটা হচ্ছে ভিন্ন কথা। তারা বোলিং, তাদের দায়িত্বটা বোলিং করা, তাদের ব্যাটিং করা দায়িত্ব না। তারা 0 মারুক বা 10, 15, 20 যাই করুক, ওটা হচ্ছে টোটালি বোনাস। কিন্তু তাও তো অন্য দেশের বলাররা যেভাবে ব্যাটিং করে, মনে হয় যে আমাদের দেশে যে যারা মূল ব্যাটার তাদের থেকে অনেক ভালো ব্যাটিং করে। যেটা বলছিলাম, আমাদের মূল 3 ব্যাটার যারা শূন্য মেরেছে, আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, আমাদের আরেক রয়্যাল প্লেয়ার, যে ফর্মে থাক বা না থাক তাকে জাতীয় দলের স্কোয়াডে রাখতেই হবে, সৌম্য সরকার। এরপর হচ্ছে আমাদের যাকে মিস্টার ডিপেন্ডেবল বলতে হয়, মুশফিকুর রহিম। সেও দলের এরকম বিপদী মুহূর্তে সে মিস্টার ডিপেন্ডেবল হতে পারেনি। যাই হোক, একটা প্লেয়ার তো প্রতিদিনই ডিপেন্ডেবল হবে না, কিন্তু এমন ম্যাচে যদি টপ অর্ডার শান্ত, সৌম্যরা কিছু না করতে পারে, মুশফিকরা কিছু না করতে পারে, তাহলে রানটা করবে কারা? তাহলে এই বাংলাদেশ লজ্জায় পড়বে না তো কারা লজ্জায় পড়বে না? আমাদের ব্যাটিং অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়াতো যদি তাওহিদ হৃদয়ের ওইরকম দাপুটে ব্যাটিংটা না রাখতো, জাকের আলীর 68 রান করতে না পারতো? তাহলে তো বাংলাদেশ 100 রানও টপকাতে পারতো না। যেভাবে টপ উইকেট পড়তে শুরু করেছিল, বাংলাদেশ থেকে বিশ্ব লজ্জা থেকে বাঁচাতে তৌহিদ হৃদয় এবং জাকের আলী, যাদের এই স্কোয়াডে দুজনের থেকে একজনের খেলারই কথা ছিল না। একসময় তো এরকম আলোচনা হচ্ছিল যে মাহমুদুল্লাহ খেলবে নাকি তৌহিদ হৃদয় খেলবে, অথবা মাহমুদুল্লাহ খেলবে নাকি জাকের আলী খেলবে। এখন দেখেন, যাদের দুজনকে বাদ দেওয়ার কথা ছিল, এই দুইজনই কিন্তু বাংলাদেশে আজকে বিপদের কাণ্ডারি হলো। যেখানে বাংলাদেশ ডুবে যাচ্ছিল ওইখান থেকে তারা তুলে আনলো, অন্তত সম্মানজনক একটা স্কোর দিল, যেটাতে বাংলাদেশ অন্তত ফাইট করার মতো,
ওয়ানডের সম্মান রক্ষার্থে খেলাটা চালিয়ে যাওয়ার জন্য একটা স্কোর তারা দাঁড় করিয়ে দিল। এই তো গেল ব্যাটিংয়ের পর্যায়টা। এখন আসি বোলিং। বাংলাদেশ যতটা টোটাল রান করেছে ওইটা ওয়ানডে ম্যাচের জন্য, তাও আবার ইন্ডিয়ার মতো টিমের বিপক্ষে, ওই রানটা যথেষ্ট নয়। ওইখান থেকে তো আমাদের বাংলাদেশের ক্রিকেট ভক্তরা বা ইন্ডিয়ারও যারা সমর্থক আছে তারাও হয়তো ভেবে নিচ্ছিল যে এই ম্যাচটা ইন্ডিয়া হেসে গেলে জিতে যাবে। কিন্তু ভাই একটা জিনিস মানতে হবে, সেটা হচ্ছে আমাদের বোলিং ইউনিটটা বাংলাদেশের বর্তমানে অন্তত বোলিংয়ের ক্ষেত্রে সর্বোচ্চ সেরা সময় পার করছে বিগত কয়েকটা বছর ধরে, সেটা হোক পেসে বা স্পিনে। তাসকিন আহমেদ অসাধারণ বোলিং করছে বিগত 1-2 বছর ধরে, তার যে পারফরমেন্স এটা প্রশংসনীয়, অতুলনীয়। কিন্তু এই ছেলের প্রতি প্রতিবারই অবিচার হয়। কারণ আজকে যখন তাসকিন 9 ওভার বল করেছে, খুবই গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছে সময়ে, সে স্ট্রাইক বলার, স্ট্রাইক উইকেট টেকার, 9 ওভার বল করে 36 রান দিয়েছে, ইকোনমি হচ্ছে 4। ওয়ানডেতে এর থেকে ভালো আর বোলিং স্পেল কি হতে পারে? একটা উইকেট নিয়েছে, কিন্তু এখানে উইকেটটা 2টা হতে পারতো যদি জাকের আলী ওই ইজি ক্যাচটা, যেটা একবারে হাতে তুলে দিয়েছে, ওই ক্যাচটা সে যদি ফেলে না দিত। এটা আসলে খুবই দুঃখ হয়। এই জন্যই বলছিলাম যে এই ছেলেটা হতবাগা, অবাগা, তার প্রতি সবসময় অবিচারটা হয়। মুস্তাফিজুর রহমান, তার এখন আসলে নামের ভারেই চলছে। তার এখন যে গুণের যে একটা ভার, ওইটা কিন্তু আর নেই। আগের সেই মুস্তাফিজ আর নেই। মুস্তাফিজ এখন উইকেট নিতে পারছে না, এবং যে কোনো দেশের ব্যাটারি তাকে বেদম পিটাচ্ছে। মানে আগের সেই ইকোনমিক মুস্তাফিজ এখন আর নেই। ওয়ানডেতে যদি আপনি ওভার প্রতি ইকোনমি থেকে 7-8, ওইটা কিন্তু গুড বোলিং স্পেল না। যাই হোক, তো আমাদের যে কোচ, টিম ম্যানেজমেন্ট বা যারা এগুলো সিলেকশনে আছে, এগুলো অন্তত চেঞ্জ করা দরকার। মুস্তাফিজের জায়গায় হাসান মাহমুদ হতে পারত, বা এরকম আরও আমাদের এখনও রানিং অনেক ভালো পেসার আছে যাদেরকে নেওয়া যেতে পারত। মুস্তাফিজকে কিছুটা ব্রেক দেওয়া যেত। হচ্ছে তানজিদ হাসান, সাকিব সাম্প্রতিক সময় খুব ভালো বল করছে। যেই 3জন পেসার নেওয়া হয়েছিল তাদের হিস্ট্রি হবে এই পিচে স্পিন বেশি খেলাবে নাকি পেস বেশি খেলাবে, এটার বিষয়ে তাদের সিদ্ধান্ত নিতে হবে। তো এক্ষেত্রে দেখা গেছে ইন্ডিয়া এগিয়ে গেছে আর বাংলাদেশ এখানে পিছিয়ে গেছে। কারণ বাংলাদেশ 3টা পেসার নিয়েছে আর 2টা স্পিনার নিয়েছে, কিন্তু পুরো খেলাটা শেষে কি দেখা গেছে যে আসলে এই পিচের জন্য স্পিনাররাই ছিল ভালো অপশন। আর যেটাতে ইন্ডিয়া 100তে 100 পেয়েছে। ইন্ডিয়া মাত্র 2টা পেসার নিয়েছে আর 3টা স্পিনার নিয়েছে। কারণ আপনারা যারা ম্যাচটা দেখেছেন তারা তো অবশ্যই জানেন যে স্পিনারদের বিপক্ষে ব্যাটাররা কতটুকু স্ট্রাগল করেছে, যেখানে শুভমান গিলের মতো ব্যাটারের সেঞ্চুরি মারতে 129টা বল খেলতে হয়েছে। কিন্তু আমাদের স্পিনাররা কি অসাধারণ বোলিং করেছে। এরকম লো স্কোরিং ম্যাচের জন্য এরকম ইকোনমিক বলার হওয়ারই তো কথা। আমাদের মেহেদী হাসান মিরাজ এবং আমাদের এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাকে ডার্ক হর্স বলা হচ্ছিল রিশাদ হোসেন, তারা 200 জনেই তাদের যে 20 ওভারের স্পেলটা ছিল, অসাধারণ বল করেছে। মিরাজ 10 ওভার বল করে 37 রান দিয়েছে এবং রিশাদ 10 ওভার বল করে 38 রান দিয়েছে। মেহেদী হাসান মিরাজ যদিও কোনো উইকেট পায়নি, কিন্তু তার যে ইকোনমিক বোলিংটা হচ্ছিল যে রিশাদই এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে চমক দেখাবে। আসলেই সে প্রথম ম্যাচে সে চমকটা দেখিয়ে দিয়েছে এবং 2টা উইকেট নিয়েছে। এর থেকে ভালো, এর থেকে আইডল বোলিং ফিগার আর কী হতে পারে একটা ওয়ানডে ম্যাচ। ইন্ডিয়া বাংলাদেশ ম্যাচটার মধ্যে আমাদের বোলিংরা যথেষ্ট ভালো করেছে। তারা এত লো স্কোরিং যখন ব্যাটার একটা টোটাল দিতে পারে, তখন বোলারদের বা আর কি হতে পারে। প্রায় 46 ওভার পর্যন্ত এই 228-29 রান নিতে তাদেরকে যথেষ্ট কিন্তু ব্যাক পেতে হয়েছে। দাদারা কিন্তু এত সহজে ম্যাচটা জিততে পারে, হেসে গেলে জিততে পারেনি, তাদেরকে যথেষ্ট একবারে ফেটেছে। জয়ের চিন্তাটা তো করা যাচ্ছিল না, কিন্তু এরপরেও ম্যাচটা একটু এদিক সেদিক হচ্ছিল। এর মধ্যে আবার জাকের আলী, কেএল রাহুলের যখন মাত্র 10 রান, তখনই তাসকিনের বলে যে ক্যাচটা তুলে দিয়েছিল সেটা সে ইজি একটা ক্যাচ, সেটা ড্রপ করে দেয়। এরকম যদি ড্রপ করে তাহলে ওই ম্যাচ কি আর হাতে থাকে? এমনিতে তো টোটাল রানের অবস্থাটা ভালো না, কয়েকটা রান আউটেই কিন্তু মিস হয়েছে। ডিরেক্ট থ্রুতে এই রান আউটগুলো যদি হয়ে যেত তাহলে বাংলাদেশের এই ম্যাচের পরিস্থিতিটা অন্যরকম হতেও পারত। ম্যাচের যা প্রেডিকশান বা যেটা হওয়ার কথা ছিল ওইটাই হয়েছে। এর মধ্যে বাংলাদেশের খেলোয়াড়রা যথেষ্ট চেষ্টা করেছে, কিন্তু এরপরেও হয়নি। প্রতিবারের মতো এবারও সামনের বারের জন্য আশাই রাখতে হবে। আর যেহেতু পরে আরও 2টা ম্যাচ আছে, নিউজিল্যান্ড
এবং পাকিস্তানের সাথে সেগুলোর দিকেও তাকিয়ে থাকতে হবে, কারণ এখনও তো আমরা টুর্নামেন্ট থেকে বাদ হয়ে যাইনি, এখনও ওই আশাটা রাখাই যায়। প্রতিটা ম্যাচ থেকে অনেক কিছু শেখার আছে। যেখানে বাংলাদেশের মূল ব্যাটাররা ব্যাটই ধরতে পারে না, ওইখানে ইন্ডিয়ার কি অসাধারণ শুরু করে দেয়। ওপেনিং জুটিতে তারা যখন একটা 67 একটা পার্টনারশিপ করে দিয়ে যায়, তারপর একটা উইকেট যায় ক্লিয়ার। ওপেনিং ব্যাটার শুভমান গিল, যেখানে তার অপর প্রান্তে ব্যাটাররা আসছিল যাচ্ছিল, বিরাট কোহলির মতো ব্যাটাররা খেলতে পারছিল না, আয়ারের মতো ব্যাটাররা খেলতে পারছিল না, রোহিত শর্মার মতো প্লেয়াররা আউট হয়ে যাচ্ছিল। ওইখানে গিলের মতো একজন ব্যাটার কিভাবে উইকেটে কামড়ে থেকে এই ম্যাচটাকে জিতে তারপরেই মাঠটা ছাড়ল। তবে ভারত যে এতটা স্ট্রাগল করবে এই জয়টা নিয়ে, এই লো একটা টোটালে, এটা অবিশ্বাস্য ছিল। এই জন্য বাংলাদেশি খেলোয়াড়রা একটা বাহবা পেতেই পারে। আমরা যখন ম্যাচটা হেরে গেছি তখন তো এই ম্যাচ থেকে আর পাওয়ার কিছু নেই, কারণ একটা ম্যাচ হেরে গেলে ওইখানে আর কোনো কিছুই থাকে না। ওইখানে কে সেঞ্চুরি করলো, কে একটা ভালো ইনিংস খেললো, কে ভালো বল করলো, ওইগুলো কোনো কিছুরই মানে রাখে না। ম্যাচ হার তো সব হার। তবে এখান থেকে আমরা অনেক কিছুও পেয়েছি, যেমন তৌহিদ হৃদয়ের অভিষেকেই তার সেঞ্চুরি, জাকিরের একটা অসাধারণ ইনিংস, তারা দুজনের যে একটা পার্টনারশিপ 6 নম্বর উইকেটে, এটাও কিন্তু একটা রেকর্ড হয়ে গেছে ইন্টারন্যাশনালিভাবে। তারপর রিশাদের এরকম অসাধারণ বোলিং স্পেল। আজকে যদি বাংলাদেশ ইন্ডিয়াকে হারিয়ে দিত, তাহলে সামি যে অসাধারণ বোলিং করে 5টা উইকেট পেয়েছে, ওইটা কিন্তু কোনো মানে রাখতো না, ওইটার কোনো অর্থই হতো না। সব কিছুর পরে হচ্ছে জয়, জয়টাই হচ্ছে সব কিছুকে ভ্যালুয়েবল করে দেয়। তো আশা করব বাংলাদেশ পরবর্তী ম্যাচগুলো আজকের যে ভুলগুলো আছে ওইগুলো শুধরে, খুব ছোট ছোট যে ভুলগুলো আছে যেগুলো ভুল হিসেবে ধরা যায় না, ওগুলো হচ্ছে ক্রাইম, ইজি ক্যাচ মিস, রান আউট মিস, ওগুলো হচ্ছে ভুল না, ওগুলো হচ্ছে ক্রাইম। ফেলে সম্মানজনক লড়াই করে আপনারা যেন দেশে আসতে পারেন, ওইটাই আমাদের প্রত্যাশা থাকে। ধন্যবাদ সবাইকে, আজকের মতো এখানে শেষ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।